দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় শিশুদের এই প্রতিষেধক দেয়া হচ্ছে। সকাল 9টায় এই কার্যক্রম শুরু হয়। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। 30 উপজেলা হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলসিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা। স্বাস্থ্যমন্ত্রী আজ জানিয়েছেন 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে হামের টিকা দেয়া হবে। 3 মে থেকে অবশিষ্ট জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। হামের টিকা কার্যক্রমের খবর নিয়ে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। কথা বলবো তার সঙ্গে। মাহমুদুল, ময়মনসিংহে শিশুদের টিকা দিতে অভিভাবকদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, আর কয়টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে জানাবেন আমাদের। বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয়েছে। আজকে সকাল 9টায় ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে স্থানীয় সংসদ সদস্য আবু আবাকান্দ এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে টিকা নেয়ার জন্য এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা তাদের 5 বছরের কম বয়সী শিশুদেরকে নিয়ে টিকা কেন্দ্রে আসছেন এবং অভিভাবকরা অত্যন্ত আগ্রহের সাথে আসলে টিকা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকা প্রদান করছেন, কারণ সম্প্রতি আসলে ময়মনসিংহে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ব্যাপক আকারে ধারণ করেছে। প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। সেই যে একটি আতঙ্ক সেটি কিন্তু অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এজন্যই কিন্তু আসলে তারা সবাই যাদের 5 বছর বয়সী শিশু বাচ্চা রয়েছে তাদেরকে টিকা দেওয়ার জন্য সকাল থেকেই টিকা কেন্দ্রে এসে ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো সকাল 9টা থেকে টিকা প্রদান কর্মসূচি শুরু হলে এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে অভিভাবকরা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসেছেন টিকা প্রদান করার জন্য। আমরা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জেনেছি যে ময়মনসিংহের এই 3টি উপজেলায় 1,64,000 টিকা তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী 1,74,000 টিকা তারা সরবরাহ করেছেন। এই 3টি উপজেলায় 74টি কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আগামী 7 দিন টানা এই টিকাদান কর্মসূচি চলবে। সেজন্য তারা কিন্তু আগে থেকেই ক্যাম্পেইন করছেন এবং বিভিন্ন স্থানীয় প্রচার মাধ্যমে তারা প্রচার করছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই 3টি উপজেলায় কিন্তু হাম আক্রান্ত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসলে এই 3টি উপজেলায় শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি যে অন্য উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এই যে টিকাদান কর্মসূচি চলছে এবং এখানকার যারা টিকা প্রদান করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই যে টিকা তারা প্রদান করতে পারছেন তারা কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত হচ্ছেন। অনেকেই বলছেন যে আসলে এই হাম নিয়ে আসলে তারা একটি দুশ্চিন্তার মধ্যে ছিল। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে তারা কিছুটা নিশ্চিত হবে যে হাম থেকে মুক্ত হওয়ার। সুমনা, এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাম টিকাদানের সর্বশেষ অবস্থা। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। নাটোর সদরে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী শাহিদুল আলম, যাচ্ছি তার কাছে। শাহিদুল, নাটোরের টিকা কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। টিকা প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন, আর কোনো জনভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন। আমি নাটোর সদর উপজেলার নাটোর পৌরসভার রানী সুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এসে দেখি যে টিকাদান কার্যক্রম বেশ জোরে সোরে চলছে এবং এরই মধ্যে প্রায় 150 জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। তো জানিয়ে দিতে চাই, আজ সকাল 9টা থেকে যেই কার্যক্রম শুরু হয়েছে এবং এই সকাল 9টায় জেলা প্রশাসক
শাহিনা আসমা শাহিনা এই কার্যক্রম উদ্বোধন করেন। সে সময় সিভিল সার্জন সহ অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। তো এই 18টি জেলার মধ্যে 18টি জেলার মধ্যে নাটোরও আছে। তো নাটোরের পৌরসভা এবং নাটোর সদর উপজেলার 7টি ইউনিয়নের 8টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে। আমি সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়ার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন প্রায় 3 সপ্তাহ ধরে এই কার্যক্রম চলবে এবং এতে প্রায় 48,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তো নাটোর ও রাজশাহী অঞ্চলে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেইটার তুলনায় হামের প্রাদুর্ভাব কম। তারপরেও নাটোর সদর উপজেলার আজকে নাটোর সদর হাসপাতালে ভর্তি আছে 11 জন। তো এই ছিল আমার নাটোর থেকে তথ্য হামের উপর। শাহিদুল, ধন্যবাদ আপনাকে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ। এটিকে পুনরুত্থান দিবস বলা হয়। খ্রিস্ট ধর্ম মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ইস্টার সানডে। এ উপলক্ষে গির্জা ও বাড়িতে চলছে নানা আনুষ্ঠানিকতা। ইস্টার সানডেতে অনেকে আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। জ্বালানি তেলের জন্য আজও দেশের ফিলিং স্টেশনে গ্রাহকের চাপ রয়েছে। অনেকে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এ বিষয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, যানবাহনের চালকরা আজ চাহিদা মতো তেল পাচ্ছে কিনা আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে জ্বালানি তেলের সংকটে একেবারেই, যদিও সরকার বলছে সংকট নেই, তারপরও রাজধানীর যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশন, সেগুলোতে এসে দেখা যাচ্ছে যে যানবাহনের দীর্ঘ সারি, অর্থাৎ তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনও কিন্তু ছাড়েনি। অর্থাৎ কবে নাগাদ সেই ভোগান্তি থেকে যানবাহন চালকরা মুক্তি পাবে সেটিরও এখনও কোনো তথ্য নেই। যদিও সরকার বলছে এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না। আমরা যদিও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল দিচ্ছে না অনেকে, অর্থাৎ রেশনিং পদ্ধতিতে অনেক পাম্পেই তেল দেওয়া হচ্ছে, যার কারণে চালকদের যে ভোগান্তি, সেই ভোগান্তি যে অন্তিম যে ভোগান্তি, সেই ভোগান্তি এখনও তাদেরকে তারা করছে। কারণ হচ্ছে তারা অনেকেই ফজর নামাজ পড়ে অনেক ভোর থেকে তারা বিভিন্ন ফিলিং স্টেশনে লাইন ধরেছেন তেলের জন্য। আমরা রাজধানীর যে বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেখানে রয়েছে, সেখানেও যদিও পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ আমরা দেখেছি যে মোটর সাইকেলকে 1000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে এবং কি অন্যান্য যানবাহনদেরকে তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে। যে তারপরেও এইখানে দীর্ঘ সারি সেটি মহাখালী পর্যন্ত ছেড়ে গেছে। অর্থাৎ রাজধানীর অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত তেল না দেওয়ার, এই যে ফিলিং স্টেশন ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে পর্যাপ্ত তেল দেওয়ার কারণে এখানেই ভিড় সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি মোটর সাইকেল চালক, প্রাইভেট কার, অন্যান্য যানবাহন, তারাও দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা গতকালকে অনেকে এসেছেন, প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করে তারা আবার চলে গেছেন। অর্থাৎ তাদের সেই যে সূর্যের সীমা অতিক্রম করায় তারা আবার সকালেই সেই লাইনে দাঁড়িয়েছেন তেল নেওয়ার জন্য। অর্থাৎ যে জ্বালানি তেলের যে ভোগান্তি নেয়ার যে এই ভোগান্তি কষ্ট দিচ্ছে চালকদের, পাশাপাশি পুরো এছাড়াও রাজধানীর বাইরেও অনেক ভোগান্তি পোহাচ্ছে মানুষ। যেমনটি অনেক চালক বলেছেন যে এই সংকট কবে নাগাদ শেষ হবে সেটিও তারা জানেন। অর্থাৎ যে যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘ হয় তাহলে এই সংকট আরও বেশি হবে। অর্থাৎ এই সংকটে মানুষের যে হাহাকার সেটিও দীর্ঘ হবে, সে এমনটি আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। যদিও আমরা এই ফিলিং স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে যদিও তেল তারা সঠিক মতো পাচ্ছেন, অন্যান্য ফিলিং স্টেশনে যারা পাচ্ছেন অনেকেই রাস্তা থেকে যে তেল সরিয়ে নিচ্ছেন, যার কারণে অন্যান্য ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ তেল এসে পৌঁছায় না, যার কারণে
এই যারা তেল নিয়ে আসেন অর্থাৎ রাস্তা থেকে কোনো ধরনের যেন তেল সরিয়ে না ফেলা হয়, এই জন্য সরকারকে সেই দিকে দৃষ্টি দেওয়ারও আহ্বান জানিয়েছেন অনেকে। আমরা যদি এই এখনও এখানে সকাল থেকে আমরা দেখছি চালকদের দীর্ঘ সারি, মোটরসাইকেলের সারি এবং কি প্রাইভেট কার একেবারে মহাখালী পর্যন্ত ছেড়ে গেছে। অর্থাৎ এই ভোগান্তি কবে নাগাদ শেষ হবে চালকরা জানে না। শুভনাম ছিল আমার কাছে রাজধানীর ফিলিং স্টেশনের যে জ্বালানি তেলের সংকটের সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপে শতকরা 25% রপ্তানি কমেছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে পোশাক শিল্পের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনের নিরিখে নীতি সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতে গেল 8 মাসে রপ্তানিতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, অভ্যন্তরীণ নানামুখী সংকট এবং বৈশ্বিক অস্থিরতা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতোমধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানিতে নেতিবাচক ধারা শুরু হয়েছে। বাংলাদেশের টোটাল রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইউরোপ মার্কেটে যে রপ্তানিটা যায় সেটা আমাদের সুয়েজ কানাল হয়ে যায়, যেটা আমাদের এখন ইন্টারাপ্ট হচ্ছে। ফলে ইউরোপ মার্কেটের বায়াররা একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে পরে এটা সঠিক সময়ে যথাযথভাবে পাওয়া যাবে কিনা। এই অবস্থায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে হবে। এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে প্রথমে যারা আমরা যেটা বলি নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের মধ্যে তো একটা অংশ মধ্যপ্রাচ্যে যায়, যত ইনসিগনিফিকেন্টই হোক, কেউ না কেউ তো আমরা এক্সপোর্ট করছি, তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তাদের যে ক্রেতা ভোক্তা শ্রেণী, তাদের যে যুদ্ধের খরচ ওইটা তো তাদের ওখানে যে চাপলে তাদের ধরেন হয়তো কনজামশন কমতে পারে। কনজামশন কমলে আমাদের উৎপাদনে এটা একটা আঘাত আসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে তাদের বসে যে ধরনের কোনো পলিসি সাপোর্ট যদি আমাদের দিক থেকে দরকার হয়, যে পলিসি সাপোর্টটা তাদের সহায়তা করবে, তাদের যে এক্সপোর্টটা বর্তমানে আছে সেটাকে স্টেবল রাখা, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই হিসাবে কাজ করবে। বিনা বাধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে সরকারের সহায়তা চেয়েছেন শিল্প মালিকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকলে পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এই অবস্থায় শিল্পে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রস্তুতিটা জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শহরের বাকলিয়া ময়দার মিল এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশা চালক রয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত 5 জনকে আটক এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে গতকাল দেশে ফেরার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। মালদ্বীপ থেকে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে দলকে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ সংস্থাটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে রওনা দিয়ে সারা পথ নেচে গিয়ে পতাকা উড়িয়ে অপেক্ষমান সমর্থকদের অভিনন্দনে সাড়া দিয়ে 9টা 40 মিনিটে হাতিরঝিলের এমফি থিয়েটারে পৌঁছায় দল। ভারতকে টাই ব্রেকে 4-3 গোলে হারায় লাল সবুজের তরুণরা। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।